ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের জন্য মডেল কোশ্চেন নাম্বার 10। এই মডেল কোশ্চেনটি রায় ও মার্টিনের বই থেকে নেওয়া। তোমাদের যদি এই বইটা থাকে তাহলে তোমরা মিলিয়ে দেখতে পারো। যাদের কাছে এই বইটি নেই তারা এই আলোচনাটি দেখে বুঝে নিতে পারো। যত দেখবে ততই কিন্তু মনে থাকবে, কারণ অনেক কোশ্চেন কমন আসছে। সব মডেল সেটগুলি তোমরা যদি পরপর দেখতে থাকো তাহলে অনেক কোশ্চেন তোমাদের মনে এসে যাবে বা রপ্ত হয়ে যাবে। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি আছে দেখা যাক। প্রথম কোশ্চেন, মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলেছেন কে? মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলেছেন মলোটভ। মলোটভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপের উপর নিজেদের কর্তৃত্ব মানে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য এই মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল। এর অন্য একটি কারণ ছিল সোভিয়েত রাশিয়া যাতে না ইউরোপের উপর হস্তক্ষেপ করতে পারে বা সোভিয়েত রাশিয়ার সমাজতন্ত্রের প্রভাব ইউরোপের উপর যাতে না পড়ে, তার জন্যও কিন্তু মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই জন্যই সোভিয়েত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটভ সমালোচনা সুরে বলেছেন মার্শাল পরিকল্পনা হল ডলার সাম্রাজ্যবাদ। তাহলে সোভিয়েত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তার নাম মলোটভ, তিনি এই উক্তিটা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্রাসনের বিরুদ্ধে রচিত সোভিয়েত শিবিরের অন্যতম অর্থনৈতিক পরিকল্পনাটির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন রোধ করার জন্য সোভিয়েত ইউনিয়ন একটি অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিল। সেই পরিকল্পনাটির নাম কমেকন। 1949 সালে সোভিয়েত রাশিয়া কমেকন প্রতিষ্ঠা করে। এই কমেকনের উদ্দেশ্য ছিল বিশ্বে ব্যবসা বাণিজ্যের প্রসার, শিক্ষার প্রসার এবং যৌথ খামারের নির্মাণ করা। এতেই মার্কিন যুক্তরাষ্ট্র ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে। ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়ে থাকে? এই যে ঘটনাটা ব্রিঙ্কম্যানশিপ ওয়ার বা যুদ্ধের তীরপ্রান্ত বলা হয়ে থাকে ঠান্ডা লড়াইকে। আন্তর্জাতিক রাজনীতিতে সোভিয়েত রাশিয়ার প্রভাব রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আসরে নামে এবং একে অপরের সঙ্গে মনোমালিন্য, স্নায়ুযুদ্ধ ইত্যাদিতে জড়িয়ে পড়ে। এটাকেই অনেক রাষ্ট্রবিজ্ঞানী যুদ্ধের তীরপ্রান্ত বা ব্রেকিং ম্যানশিপ ওয়ার বলেছেন। সোজা কথায় ঠান্ডা লড়াইকে ব্রেকিং ম্যানশিপ ওয়ার বলা হয়ে থাকে। পরের কোশ্চেনটি, এইখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে মার্শাল পরিকল্পনা, ন্যাটো, ম্যাডো, সিয়াটো। তাহলে এইগুলো দেখে কি মনে হচ্ছে? মার্শাল পরিকল্পনা কার, ন্যাটো কার, সিয়াটো কে তৈরি করেছিল, ম্যাডো কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে আমাদের অপশানে চলে আসতে হবে, অপশানে কি কি আছে দেখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক জোট, সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক জোট, ভারতীয় অর্থনৈতিক জোট, ইউরোপীয় আঞ্চলিক জোট। তাহলে এই মার্শাল পরিকল্পনা, ন্যাটো, সিয়াটো, ম্যাডো এগুলো তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে জিজ্ঞাসা চিহ্নের কাছে অপশান এ, মানে অপশান এ উত্তর। বার্লিন প্রাচীর সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বেমানান কোনটি? মানে বার্লিন প্রাচীর সম্পর্কে যে বিবৃতিগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা নয় বা কোনটা ভুল, আমাদের এখানে অপশানগুলো দেখতে হবে। এটি পুঁজিবাদী এবং কমিউনিস্ট বিশ্বের মধ্যে বিভাজনের প্রতীক, এটা ঠিক। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল। 9 নভেম্বর 1989 সালে এটি জনগণ ভেঙেছিল। ডি আছে
এটি ধ্বংসের ফলে জার্মানির দুটি অংশ ঐক্যবদ্ধ হয়। তাহলে দেখো এইখানে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানের মধ্যে অপশান বি, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল, এটা কিন্তু ভুল। বার্লিন কোথায় অবস্থিত? বার্লিন জার্মানির রাজধানী। সেই বার্লিনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যে ঠান্ডা লড়াই চলছিল, সেই ঠান্ডা লড়াইয়ের ফলে এই বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়েছিল এবং সেটা 1989 সালে ধ্বংস করা হয়েছিল। মানে আবার জার্মানি এক জায়গায় চলে আসে। তাহলে অপশান বি ভুল। পেরেস্ত্রয়িকা শব্দের অর্থ কি? এই পেরেস্ত্রয়িকা, গ্লাসনস্ট, এই যে শব্দগুলো গর্বাচপের দেওয়া। সোভিয়েত ইউনিয়ন যখন রাশিয়াতে পরিণত হতে যাচ্ছে সেই সময় গর্বাচেভ এই দুটি শব্দের আবিষ্কার করেছিলেন। তাহলে এখানে কোশ্চেনটা আছে পেরেস্ত্রয়িকা শব্দের অর্থ কি? পেরেস্ত্রয়িকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন। বেলগ্রেড সম্মেলনের সভাপতি কে ছিলেন? বেলগ্রেড সম্মেলন 1961 সাল, মানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন। এই সম্মেলনে সভাপতি কে ছিলেন? এই সম্মেলনে সভাপতি ছিলেন জোসিফ ব্রোজ টিটো। টিটো যুগোস্লাভিয়ার রাষ্ট্রনেতা। 8 দাগে একটি বিবৃতি দেওয়া আছে। বিবৃতি 1-এ ভারত স্বাধীনতা পরবর্তী সময়ে পররাষ্ট্রনীতি হিসাবে জোট নিরপেক্ষতাকে বেছে নেয়। এটা ঠিক, বিবৃতি 1 ঠিক। বিবৃতি 2-তে আছে ন্যাম, মানে জোট নিরপেক্ষ যে আন্দোলন তার শর্ট ফর্ম ন্যাম ছিল স্বাধীন, সাম্য ও সার্বভৌমত্বের দাবি। এটাও ঠিক। জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলা হয়েছিল বিশ্বে যে পুঁজিবাদী জোট এবং সময়তান্ত্রিক জোট, এই দুটি জোটে অংশগ্রহণ না করে তৃতীয় বিশ্বের দেশ একটি নিজস্ব জোট তৈরি করেছিল, যে জোটটার নাম জোট নিরপেক্ষ আন্দোলন। এই জোট নিরপেক্ষ আন্দোলনে সাম্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দাবি করা হয়েছিল। তাহলে দুটোই ঠিক। এইখানে কোন অপশানটা ঠিক? তাহলে অপশান সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। সম্মিলিত জাতিপুঞ্জের বা জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। সনদ বলতে সংবিধান। আমাদের ভারতবর্ষে যেমন সংবিধান রয়েছে, তেমনি সম্মিলিত জাতিপুঞ্জকে পরিচালনা করার জন্য একটি সংবিধান রয়েছে, তার নাম সনদ। তাহলে কোন সম্মেলনে সনদ গ্রহণ করা হয়েছিল? এটার অ্যান্সার হবে সান ফ্রান্সিসকো সম্মেলনে। এই যে সনদটা গঠন করা হয়েছিল, এই সনদে 111টি ধারা, 19টা অধ্যায় এবং একটি প্রস্তাবনা রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের এক্সকে বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ নাগরিক জনসভা বলা হয়। পৃথিবীর শান্তিকামী মানুষ দীর্ঘদিন ধরে যে বিশ্ব আইনসভার কথা কল্পনা করে আসছে তারই এক প্রকার বাস্তব রূপ হল এক্স, যেটিকে সাধারণত সম্মিলিত জাতিপুঞ্জের কেন্দ্রীয় আলোচনা ও বিতর্ক সভা বলা হয়। এই এক্স নামক সংস্থাটি হল। তাহলে বিশ্বের নাগরিক সভা কোন সংস্থাটিকে বলা হয়? বিশ্বের আইনসভা বলা হয় কোন সংস্থাকে? বিশ্বের আলোচনা বিতর্ক সভা বলা হয় কোন সংস্থাকে? এটা বলা হয় সাধারণ সভাকে। সাধারণ সভা বিশ্বের বৃহত্তম নাগরিক সভা। বিশ্বের আইনসভা বলা হয়ে থাকে। সাধারণ সভাকে সম্মিলিত জাতিপুঞ্জের আলোচনা ও বিতর্ক সভা বলা হয়ে থাকে। তাহলে অপশান সি। সাধারণ সভার একটি নির্বাচকমূলক কাজ হল। এইখানে এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে। কোশ্চেনটা হবে এরকম, সাধারণ সভার একটি নির্বাচকমূলক কাজ নয়। এইখানে অপশানগুলো দেখতে হবে। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নিয়োগ করে সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের 10 জন অস্থায়ী সদস্যদের নির্বাচন করে সাধারণ সভা।
ওছি পরিষদের সদস্যদের নিয়োগ করে সাধারণ সভা, কিন্তু কর্ম দপ্তরের সদস্যদের সাধারণ সভা নিয়োগ করতে পারে না বা নিয়োগ করে না। এটাই এর অ্যান্সার হবে, কর্ম দপ্তরে সদস্য নিয়োগ। এটা সাধারণ সভার নির্বাচকমূলক কাজ নয়। জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা হলো, মানে জাতিপুঞ্জের কার্যনির্বাহক কে কাজ করে, বিশ্ব শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করে কে, সেটা হবে নিরাপত্তা পরিষদ, জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা। জাতিপুঞ্জের মহাসচিবকে নির্বাচন করে কে? জাতিপুঞ্জের মহাসচিবকে নির্বাচন করে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা, মানে অপশন এ। বিশ্বব্যাংক কাদের নিয়ে গঠিত হয়? বিশ্বব্যাংক গঠিত হয় গভর্নরদের পর্ষদ, পরিচালক পর্ষদ, এইখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এইখানে অ্যান্সার দিতে হবে কর্ম দপ্তর। তাহলে বিশ্বব্যাংক যে গঠিত হয় তার মধ্যে একজন সভাপতির প্রয়োজন রয়েছে। তাহলে গভর্নরদের পর্ষদ, পরিচালক পর্ষদ, একজন সভাপতি এবং কর্ম দপ্তর, এই নিয়েই বিশ্বব্যাংক গঠিত হয়। ইউনিসেফ জাতিপুঞ্জের স্থায়ী অংশ হয় কবে? ইউনিসেফ আগে জাতিপুঞ্জের অংশ ছিল না, তবে 1955 সালে ইউনিসেফ জাতিপুঞ্জের স্থায়ী অংশ হিসাবে কাজ করতে শুরু করে। ইউনিসেফ এর ফুল ফর্ম আমরা আলোচনা করেছি অনেক সেটে, সেখানে গিয়ে দেখতে পারো। পরের কোশ্চেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। বাহ্যিক নিরাপত্তার নীতি হল, নিরাপত্তাকে দুভাগে ভাগ করা যায়, একটা আভ্যন্তরীণ নিরাপত্তা আর একটা বাহ্যিক নিরাপত্তা, মানে একটা রাষ্ট্র, দেশ অন্যান্য দেশের থেকে কিভাবে নিরাপত্তা পাবে বা নিজেকে কিভাবে অন্যান্য রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ, শক্তি প্রয়োগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সেটাই এখানে বলা হয়েছে। এখানে উত্তর হবে সবগুলি, মানে একটি রাষ্ট্র বাহ্যিক নিরাপত্তা ভোগ করতে পারে জোট গঠনের মাধ্যমে, প্রতিরোধের মাধ্যমে, ক্ষমতা ভারসাম্য রক্ষা করার মাধ্যমে। তাহলে অপশন ডি। পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা CTBT এর প্রাথমিক লক্ষ্য হল, CTBTর প্রাথমিক লক্ষ্য মানে মূল লক্ষ্য যেটা, বেসামরিক ও সামরিক উভয় উদ্দেশ্যে সমস্ত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা। এই CTBTতে ভারত কিন্তু যোগদান করেনি। এই চুক্তিটা সংগঠিত হয়েছিল, রূপায়িত হয়েছিল 1996 খ্রিস্টাব্দে। শূন্যস্থান বলতে বোঝায় রাজনৈতিক সহিংসতা যা ইচ্ছাকৃতভাবে এবং নির্বিচারে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে। কারা? সন্ত্রাসবাদ। তোমরা হয়তো শুনেছ, জেনেছ পেহেলগাঁওয়ে যে নিরীহ মানুষের উপর গুলি চালানো হয়েছিল, হিংসার প্রয়োগ করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে। তারা কারা? তাদেরকে সন্ত্রাসবাদী বলা হয়ে থাকে। অভিবাসনের নেতিবাচক প্রভাব। আমরা অভিবাসনের নেতিবাচক প্রভাব হিসাবে আমরা পড়েছি ব্রেন ড্রেন বা মেধা চালান। এই অপশনটা এখানে নেই, এখানের অ্যান্সার হবে সস্তা শ্রম, মানে একজন শ্রমিককে কম দামে পারিশ্রমিক কম দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বোঝাবে। এর জন্য কি হবে, অন্য কোথাও সেই শ্রমিক যদি বেশি মূল্যের মজুরি পায় সেখানেই সে চলে যাবে। এটা অভিবাসনের একটি নেতিবাচক দিক। আর আমরা মেধা চালান তো আগে সেটে আলোচনা করেছি। দক্ষিণ এশিয়ার দারিদ্র্যের কারণ হচ্ছে, মানে দক্ষিণ এশিয়ার যে দেশগুলি সেখানে দারিদ্রতার অন্যতম কারণ কি? নিরক্ষরতা। আমাদের ভারতবর্ষ দক্ষিণ এশিয়ার দেশ, এখানে কিন্তু নিরক্ষরতার ভাগ বেশি, এই জন্যই মানুষ দরিদ্র। শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। তুমি যদি শিক্ষিত হও তাহলে তুমি প্রশ্ন করবে, তাতে ক্ষমতাশালী যারা তারা কিন্তু ভয় করবে। এই জন্য তো দেখছো শিক্ষার হাল কেমন। ভালো খাবার, ভালো বস্ত্র,
চাইলে তুমি পেয়ে যাবে, কিন্তু শিক্ষার জন্য যে পরিকাঠামো চাও তুমি কিন্তু পাবে না। মানে ভালো শিক্ষা তোমাকে কেউ দেবে না। শিক্ষা হচ্ছে বাঘের দুধ, যেই খাবে সেই গর্জন করবে। এই শিক্ষার অভাব আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায়। এই জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলি খুবই দারিদ্রতাতে ভুগছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে ভাইরাসের একটি নতুন স্ট্রেনের জন্ম হয় যা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে ব্যাহত করে? অ্যান্টিজেনিক ড্রিফট। ধরো একটা ভাইরাস হয়েছে, হওয়ার পর কিওর হয়ে গেছে, তার জন্য ভ্যাকসিনও আবিষ্কার হয়ে গেছে, কিন্তু ওই ভাইরাস নিজের জিনগত পরিবর্তন করছে, মানে নতুন ধরনের স্ট্রেন তৈরি করছে। এবং এই ভাইরাসটা যদি ভ্যাকসিন নেওয়ার পরেও শরীরে প্রবেশ করে, ওই ভ্যাকসিন কিন্তু আর কাজ করতে পারবে না। এই যে ভাইরাস নিজের প্রকৃতি চেঞ্জ করছে, এটাকেই বলা হচ্ছে অ্যান্টিজেনিক ড্রিফট। তাহলে অপশন বি। 1992 সালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিপুঞ্জের সম্মেলনের নাম কি বা অপর নাম কি? এর নাম হচ্ছে আর্থ সামিট। 1992 সালে হয়েছিল রিও ডি জেনেরিওতে। দেশীয় রাজ্যগুলির হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত ফেব্রুয়ারি ঘোষণা প্রকাশ করেন কে? ক্লিমেন্ট এটলি। 1948 সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন। যেহেতু এই ঘোষণাটি ফেব্রুয়ারি মাসে হয়েছিল, সেই জন্য এর নাম ফেব্রুয়ারি ঘোষণা। 1947 সালে ভারত ভাগের পরিণতি কি ছিল? 1947 সালের ভারত ভাগের পরিণতি ছিল সবকটি: জম্মু কাশ্মীর সমস্যা, উদ্বাস্তু সমস্যা, সংখ্যালঘু সমস্যা। সংখ্যালঘু সমস্যা বলতে ভারত ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তানে যে সমস্ত হিন্দুরা রয়ে গেছে তারা যেমন ওখানের সংখ্যালঘু, তেমনি ভারতবর্ষে যে সমস্ত মুসলিম রয়ে গেছে তারা কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু। এই সমস্যাটা এখনো পর্যন্ত চলছে। আর উদ্বাস্তু সমস্যা, কাশ্মীর সমস্যা আলোচনা করা হয়েছে। উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? দিল্লি চুক্তি। দিল্লি চুক্তিটা হয়েছিল কি উদ্দেশ্যে? উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে 1950 সালে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের কোন রাজ্যে ভারত বিভাজনের সময়ে জনসংখ্যার স্থানান্তর হয়েছিল? পাঞ্জাবে। যদি এখানে পশ্চিমবঙ্গ অ্যান্সার থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গও হবে। মোটামুটি দুটি রাজ্যে ভারত বিভাজনের সময় জনসংখ্যার স্থানান্তর করা হয়েছিল, সেটা পাঞ্জাব এবং হচ্ছে পশ্চিমবঙ্গ। উদ্বাস্তু সমস্যা সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সিএএ আইন সংশোধনী পাস হয় কত সালে? 2019 সালে। সিএএ এর ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পাস হয়েছিল 2019 সালে সংখ্যালঘুদের জন্য। এই সংক্রান্ত যে আলোচনা আমাদের 11-এর নাগরিকত্ব যে অধ্যায় রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে। এখানে একটা বিবৃতি দেওয়া আছে, বিবৃতি এ। ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে, এটা ঠিক। ভারতে ছোট দল বড় দল করে প্রায় 400-র উপরে দল রয়েছে। কারণে দেখি, বহুদল ব্যবস্থা প্রায়শই খুব অগোছালো, যা রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যায়। এটাও কিন্তু ঠিক। মানে বিবৃতি এ এবং কারণ আর, এ দুটোই কিন্তু ঠিক। এইখানে বিয়ে দাগের অপশনটা অ্যান্সার হবে এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে আমরা আলোচনা করলাম বহুদল ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে কিন্তু রাজনৈতিক অস্থিরতা রয়েছে, এর সঙ্গে ভারতীয় বহুদলীয় ব্যবস্থার কোনো সম্পর্ক নেই।
ভারতে এই বহুদলীয় ব্যবস্থা থাকার জন্য অনেক সময় জোট গঠনে অসুবিধা হয়, মানে সরকার তৈরি করতে অসুবিধা হয়। এটা সবসময় কিন্তু হয় না। এই জন্য বি এর অপশনটা হবে এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোথায়? ইংল্যান্ডে। 16 শতকে ইংল্যান্ডে প্রথম দলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে। ওইখানে যে দুটি দল দেখা যায় বা তৈরি হয়েছিল, সেই দুটি দল হলো টরি এবং হুইগ নামে দুটি রাজনৈতিক দল। এটাই বিশ্বের প্রথম রাজনৈতিক দল। তাহলে সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। ভারতীয় দল ব্যবস্থাকে রাজনৈতিক মধ্যাকর্ষণের কেন্দ্রবিন্দু বলেছেন কে? অ্যালমন্ড পাওয়েল। পরে একটি কোশ্চেন, দারুণ কোশ্চেন, ভালো কোশ্চেন। জাতীয় রাজনৈতিক দলগুলিকে ক্রম অনুযায়ী সাজাও। এখানে জাতীয় কংগ্রেস, সিপিআইএম, মার্কসিস্ট, বহুজন সমাজ পার্টি এবং ভারতীয় জনতা পার্টি, এদের উৎপত্তি কত সালে হয়েছিল সেই বিষয়ে আমাদেরকে সাজাতে হবে। তাহলে আমরা জানি জাতীয় কংগ্রেস 1885 সালে, সিপিআইএম 1964 সালে, বহুজন সমাজ পার্টি 1984 সালে এবং ভারতীয় জনতা পার্টি 1980 সালে গঠিত হয়েছিল। তোমরা খাতাতে একটু নোট করে নেবে সালগুলো যে আলোচনা হলো। এইবারে তোমরা পরপর সাজাও, দেখো কোন দলটি কোন সময় গড়ে উঠেছে। তাহলে প্রথম জাতীয় কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে কিন্তু ভারতীয় জনতা পার্টি, তারপরে বহুজন সমাজ পার্টি। কোন অপশনটাতে আছে দেখি? অপশন বি অ্যান্সার হবে। একটা কোশ্চেনের মধ্যে অনেক ইনফরমেশন থাকে, এগুলো কিন্তু শর্ট টাইপের কোশ্চেন আসতে পারে। বিবৃতি 1, নিজ নিজ অঞ্চলের ভাষা স্বীকৃতি দাবিতে নানা আঞ্চলিক দল গড়ে উঠেছে। এটা ঠিক। বিবৃতি 2তে আছে ভাষাভিত্তিক দলগুলির মধ্যে হিন্দু মহাসভা, অকালি দল, তেলেগু দেশম প্রভৃতি দল উল্লেখযোগ্য। এইখানে যে বিবৃতি 2তে হিন্দু মহাসভা, অকালি দল এগুলোর কথা বলা আছে, এরা কিন্তু ভাষাভিত্তিক রাজনৈতিক দল নয়, এরা জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল। সেই জন্য বিবৃতি 2 ভুল। তাহলে অপশন সি বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তারপর একটি স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ ক এর সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে। স্তম্ভ কতে আছে ফারাক্কা ব্যারেজ, 1-2-3 চুক্তি, সিরিমা ও শাস্ত্রী চুক্তি, শান্তি ও বন্ধুত্বের চুক্তি 1950। স্তম্ভ খতে কি কি রয়েছে? ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা, ভারত নেপাল, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র। এইখানে লক্ষ্য করবে 1-2-3 পারমাণবিক চুক্তি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে 2D, 2D এইখানে, এইখানে এবং এইখানে রয়েছে। তাহলে এই অপশনটা ধরলে হবে না, আমাদের আরেকটা অপশন দেখতে হবে। ফারাক্কা ব্যারেজ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ফারাক্কা ব্যারেজ ভারত বাংলাদেশের মধ্যে। তাহলে 1A, দেখো 1A এইখানে রয়েছে। তাহলে অপশন ডি অ্যান্সার। আরেকবার দেখে নেওয়া যাক। ফারাক্কা ব্যারেজ ভারত বাংলাদেশ, 1-2-3 চুক্তি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, সিরিমা শাস্ত্রী চুক্তি ভারত শ্রীলঙ্কা এবং শান্তি ও বন্ধুত্বের চুক্তি ভারত নেপাল। ভারতের সঙ্গে কোন দেশের শক্তি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ভারত নেপালের সঙ্গে শক্তি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2014 সালে। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কনভয়ের উপর হামলা করে কত সালে? 2019 সালে। জৈশ-ই মোহাম্মদ 26/11 যে মুম্বাই হামলা হয়েছিল সেখানেও জড়িত ছিল, আবার পুলওয়ামাতে 2019 সালেও জড়িত ছিল জৈশ-ই মোহাম্মদ। এই পুলওয়ামা কাণ্ডে প্রায় ভারতীয় 40 জন সামরিক বাহিনী
মারা গিয়েছিল। সেটা ঘটেছিল কত সালে? 2019 সালে। সামরিক প্রযুক্তির সহযোগিতা 2021 থেকে 2031 চুক্তিটি ভারত রাশিয়ার মধ্যে কবে স্বাক্ষরিত হয়? ডিসেম্বর 2021 সালে ভারত এবং রাশিয়ার মধ্যে সামরিক প্রযুক্তির সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1954 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। পঞ্চশীল চুক্তিতে 5টি নীতির কথা বলা হয়েছিল, এই জন্য এর নাম পঞ্চশীল। পারমাণবিক পরীক্ষা প্রোগ্রাম 2 এর কোড নাম কি ছিল? এর কোড নাম ছিল অপারেশন শক্তি। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সালটা হচ্ছে 1998 সাল। এই পরীক্ষাটা করা হয়েছিল রাজস্থানের পোখরানে। রলস কত সালে ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়? 2024 সালে। এই রলস সম্পর্কে আমরা কিন্তু অনেকবার আলোচনা করেছি। সালটা মনে রাখবে 2024 সাল। ঠিক আছে, তোমাদের সামনে মডেল সেট নাম্বার 10 আলোচনা হলো। মানে দেখতে দেখতে তোমাদের সামনে 10টি মডেল সেট আলোচনা হয়ে গেল। তোমরা দেখবে, পড়বে, পরীক্ষাতে অবশ্যই এগুলোই কমন আসবে, এরকম টাইপেরই কোশ্চেন আসবে, তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।